সুর পাল্টে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। দ্বিরাষ্ট্র সমাধানের অন্তরায় বলছে বাইডেন প্রশাসন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর ক্ষোভ। সহজ হলো সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ। নতুন আইনে উঠে গেল চাকরি বদলাতে 1 বছরের বাধ্যবাধকতা। খুশি প্রবাসীরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় স্থানীয় নির্বাচনে লড়ছেন 2 বাংলাদেশি। 1 নভেম্বরের ভোটে জয়ের আশা। প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয়। এবং ভেস্তে যাচ্ছে প্যারিস জলবায়ু সম্মেলনের সব লক্ষ্য। দ্বিগুণ হচ্ছে গ্রিনহাউস গ্যাসের মাত্রা। নভেম্বরে গ্লাসগো সম্মেলন সামনে রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শাইলা রহমান ইমা। আফগানিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মানবিক ও অর্থনৈতিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে আফগানিস্তানে তীব্র খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশার কবলে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। ইমরান খান ও শি জিনপিং বলেন, আফগানদের দুর্ভোগ লাঘব, স্থিতিশীলতা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন। বর্তমানে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 900 কোটি মার্কিন ডলারে তালেবান সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ সে অর্থের বেশিরভাগই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে আটকে আছে। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল নতুন করে 1350 বসতি স্থাপনের যে ঘোষণা দিয়েছে তা থেকে তাদেরকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে অন্তরায় হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এ অবস্থায় আবারও ইসরায়েল আগ্রাসন চালানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। এজন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরায়েল। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আইদেল শাকেদের এমন মন্তব্যে যখন চারপাশ সরগরম, তখনই জানা গেল পশ্চিম তীরে আরও 1355টি বসতি স্থাপন করবে ইসরায়েল। ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয়ের এই ঘোষণায় ফুঁসে উঠেছে ফিলিস্তিন। গেল মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ইসরায়েলিরা আশকারা পায় পুরো দমে। তখন তাদের অবৈধভাবে দখলদারিত্ব আরও বেড়ে যায়। তবে জো বাইডেন প্রশাসন সেটি থেকে সরে এসেছে। দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের এমন অবস্থানের কথা স্থানীয় সময় মঙ্গলবার জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। মার্কিন প্রশাসন ইসরায়েলের এমন পরিকল্পনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যা 2 রাষ্ট্র সমাধানের পথে অন্তরায়। ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতানি বেনেতের আমলে আগের চেয়ে বেড়েছে ফিলিস্তিনি নির্যাতন। দখলদারিত্বও বেড়েছে আগের চেয়ে। নানামাত্রিক নির্যাতন বাড়ায় এর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাহ। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি তেল আবিবের এই বসতি স্থাপনের বিষয়টিকে আগ্রাসন বলে বর্ণনা করেন। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন সময় সেখানে বসতি স্থাপন করে আসছে তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তন আরও সহজ হলো। সংশোধিত নতুন আইনে যে কোনো প্রবাসী যে কোনো সময় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। আগে অন্তত 1 বছরের বাধ্যবাধকতা ছিল। এতে খুশি প্রবাসীরা। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের শ্রম আইনে একজন প্রবাসী শ্রমিক দেশটিতে প্রবেশের দিন থেকে প্রথমবার নিয়োগকর্তার কাছে কমপক্ষে 12 মাস বা 1 বছর কাটানোর পরেই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পেতেন। সৌদি আইনের কারণে অনেক নতুন শ্রমিক চাইলেই নির্দিষ্ট সময়ের আগে অন্য কোনো কাজ বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ পেতেন না। আর এ কারণে অনেকের কর্মস্থল পছন্দ না হলেও আইনের বাধ্যবাধকতার জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে সৌদি সরকারের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সে সুযোগ পাওয়া যাবে। থাকছে না 1 বছরের বাধ্যবাধকতা। যেসব শর্ত থাকবে তার মধ্যে অন্যতম হলো একজন প্রবাসী সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ না হওয়ার আগে তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন যদি তার বর্তমান নিয়োগকর্তার সম্মতি থাকে।
তবে 1 বছর পূর্ণ হওয়ার পর বর্তমান নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন ছাড়াই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ থাকবে। দক্ষ শ্রমিকরাই মূলত এই সুযোগ বেশি পাবেন। এই আইন পরিবর্তন হওয়ায় খুশি প্রবাসীরা। সৌদি সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিছে, যেটি কিনা আপাতত খুবই ভালো। প্রবাসী যারা আছে তারা নতুন নতুন অনেকেই আসতেছে, বা পুরাতন যারা আছে এক কফিল থেকে অন্য কফিলে যাওয়া যায়, সমস্যা হয় না এখন। সৌদি আরব ধীরে ধীরে শ্রমিকদের জন্য আরও বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। এতে দেশটিতে কাজের পরিবেশ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, ভারতে নয়াদিল্লির পর এবার কলকাতাতেও হচ্ছে বঙ্গবন্ধু মিডিয়া কর্নার। থাকছে সব রকম সুযোগ সুবিধা, উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় সরকারি ও বিরোধী দলে দুই বাংলাদেশি প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। 1 নভেম্বরের ভোটকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনী প্রচারণা। দুই প্রার্থী পারভেজ ও মোহাম্মদুল্লাহ চান প্রবাসীদের উন্নয়নে কাজ করতে। তাদের নিয়ে প্রবাসীদেরও প্রত্যাশা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন দুই বাংলাদেশি। আসন্ন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA থেকে দুই বাংলাদেশি কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম দুই বাংলাদেশি বড় দুই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার দল ANC থেকে ফ্রি স্টেট প্রদেশের মাঙ্গুয়াং মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডে মনোনয়ন পান খুলনার পারভেজ আহমেদ। আরেক কাউন্সিলর প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার মোহাম্মদুল্লাহ প্রধান বিরোধী দল DA থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি ইস্টার্ন কেপ প্রদেশের মাকানা মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করতে যাচ্ছেন। স্থানীয় কমিউনিটিতে আমাদের অবস্থান খুবই ভালো। আগামী 1 নভেম্বর নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। এই নির্বাচন মাধ্যমে প্রবাসী বাংলাদেশী হিসাবে আগামী দিনগুলোতে আফ্রিকা জাতীয় রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত যদি হতে পারি, আমাদের দল এনসির সাথে সাথে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের যে সমস্যা, স্পেশালি আমাদের যেখানে নিরাপত্তার যে সমস্যা, এটা আমি অ্যাড্রেস করব। আগামী 1 নভেম্বর স্থানীয় নির্বাচনে দুই বাংলাদেশি অংশগ্রহণ করায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির আমেজ। ইতিমধ্যে দুই প্রার্থীর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে শুরু করেছেন। প্রার্থীদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দুই প্রার্থী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যায় পাশে থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অধিকার আদায়ে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। স্থানীয় নয়াদিল্লির মতো এবার কলকাতাতেও বঙ্গবন্ধু মিডিয়া কর্নার হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে একটি কক্ষে বঙ্গবন্ধুর নামে মিডিয়া সেন্টার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ MP। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী কলকাতা প্রেস ক্লাব আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। জাতির জনকের নামে এই মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্রকর্ম স্থান পাচ্ছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কক্ষে ইন্টারনেট সেবা সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকবে। সাংবাদিকরা তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের সুবিধা পাবেন কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে। প্রেস ক্লাব কলকাতায় বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি সংবাদ কেন্দ্র বা মিডিয়া সেন্টার তৈরি হচ্ছে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপহার হিসেবে প্রেস ক্লাব কলকাতাকে দিচ্ছেন। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সময়ের মধ্যে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, প্রথমবারের মতো ছায়াপথের বাইরে কোনো গ্রহের আলামত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। উচ্ছ্বসিত গবেষকরা, নতুন নতুন তথ্য বেরিয়ে আসার আশাবাদ। ছায়াপথের বাইরে এই প্রথম কোনো গ্রহের আলামত দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় 5000 গ্রহের সন্ধান মিললেও এর সবই ছিল ছায়াপথের ভেতরে।
তবে এবারে প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করায় বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। সূর্যের চারিদিকে যেমন হাজারো গ্রহ ঘুরতে থাকে, তেমনি বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় ৫,০০০ গ্রহ এর আগে শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যদিও সেগুলোর প্রায় সবই মিল্কি ওয়ে বা ছায়াপথে দেখা গেছে, তবে এবারই প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করা হলো। মেসিয়ের ৫১ গ্যালাক্সিতে থাকা সম্ভাব্য শনি গ্রহের সমান এই গ্রহটিকে আবিষ্কার করেছে নাসার চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ। ছায়াপথ থেকে এটির দূরত্ব প্রায় ২,৮০,০০,০০০ আলোকবর্ষ বলে জানা গেছে। মেসিয়ার ৫১ নক্ষত্রপুঞ্জিকে এর ঘূর্ণায়মান আকৃতির জন্য ওয়ার্লপুল বা ঘূর্ণি ছায়াপথ বলেও অভিহিত করা হয়। বিজ্ঞানীরা জানান যে পদ্ধতিতে নতুন গ্রহ শনাক্তের বিষয়ে ধারণা করা হচ্ছে, সেই একই পদ্ধতি ব্যবহার করে এর আগেও হাজার হাজার গ্রহ শনাক্ত করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে সম্ভাব্য এই গ্রহটির আকার হবে শনি গ্রহের মতোই। যে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল ঘিরে এটি ঘুরছে, সেটির সঙ্গে গ্রহটির দূরত্ব সূর্য থেকে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ বলেও জানান বিজ্ঞানীরা। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও তথ্য উপাত্ত প্রয়োজন বলে জানান গবেষকরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দাড়ি গোঁফ প্রদর্শনের অন্যরকম এক প্রতিযোগিতা হয়ে গেল জার্মানিতে। এতে অংশ নেন ১০০ প্রতিযোগী, যেখানে মজার সব কাণ্ড করে নিজেদের লম্বা ও ব্যতিক্রমী দাড়ি তুলে ধরেন প্রতিযোগীরা। কোনোটা পিরামিড, কোনোটা মহিষের শিং। এই আকৃতি দেওয়া হয়েছে মানুষের গোঁফদাড়ি দিয়ে। অভিনব এমন একটি প্রতিযোগিতা হয়ে গেল জার্মানিতে, যেখানে হেঁটে হেঁটে নিজেদের গোঁফদাড়ি প্রদর্শন করেন প্রতিযোগীরা। ১১০ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায়। তারা হেয়ার ড্রায়ার দিয়ে বিভিন্ন আকৃতি দেন দাড়িতে। সম্প্রতি জার্মান বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ ও দ্য বিয়ার্ড অলিম্পিক্স শিরোনামে দুটি আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে মজার সব কাণ্ড করে নিজেদের লম্বা ও ব্যতিক্রমী দাড়ি তুলে ধরেন প্রতিযোগীরা। প্রথম পুরস্কার পান রাল্ফ সোলস। আমি ৭ বছর ধরে দাড়ি রাখছি, যে কোনো বিয়ার্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করি। এত বছর প্রথম হয়েছি, সত্যি অসাধারণ অনুভূতি। প্রতিযোগিতার জন্য আমার দাড়ি খুবই ভালো, সহজেই যে কোনো আকৃতি দেওয়া যায়। দুটি আলাদা প্রতিযোগিতা হলেও জার্মান বিয়ার্ড চ্যাম্পিয়নশিপে শুধুমাত্র জার্মানির নাগরিকরা অংশগ্রহণ করেন, আর দ্য বিয়ার্ড অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপ সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত ছিল। তবে শুধুমাত্র বিয়ার্ড ক্লাবের সদস্যরাই অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায়। জিনিয়া শেখ, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে লড়াই হলেও টিম টাইগার্স আত্মবিশ্বাসী ভালো কিছু করতে। থ্রি-লায়নদের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে ইংল্যান্ড বাংলাদেশকে সমীহ করলেও জয়ের মানসিকতা ব্যাটার জস বাটলারের। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অনুশীলনে চনমনে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে মাহমুদুল্লাহ বাহিনী। শরীরী ভাষায় যেন তারই প্রতিচ্ছবি। দল ভুলে যাওয়ার চেষ্টায় থাকলেও এখনও কাটা ছেঁড়া চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্যাচ মিস নিয়ে, যার মাসুল দিতে হয় ম্যাচ হেরে। তাই অনুশীলনে দীর্ঘ সময় চলল ক্যাচিং প্র্যাকটিস। অবাক করার মতো তথ্য, শুধু বিশ্বকাপে নয়, টি-20 ফরম্যাটেই এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। থ্রি-লায়নদের বিপক্ষে টিম টাইগার্স খেলবে ২৮ মাস পর। ইংল্যান্ড প্রথম ম্যাচেই তাদের শক্তির জানান দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে মর্গান বাহিনী। তবে ছোট টার্গেট তাড়া করতে নেমেও ৪ উইকেট হারিয়েছিল দল। এটাই টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ম্যাচ থেকেও কিছু পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। ওদের চ্যালেঞ্জ জানাতে বা জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা যাই করব সেটা নিখুঁত হতে হবে। একই সঙ্গে নিজেদের ওপর আস্থা রাখতে হবে। ইংল্যান্ড দল অনেকটাই নির্ভর। উইন্ডিজের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২ স্পিনার আর ৩ পেসার নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন আর মারকুটে সব ব্যাটসম্যান। এরপরও বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না। প্রথম ম্যাচে জয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওরা প্রথম ম্যাচ
পারলেও বেশ বিপজ্জনক দল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে আসবে একাধিক পরিবর্তন। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাইফুদ্দিন, তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার রুবেল হোসেন। অনুশীলনের শেষ দিকে চোট পেয়েছেন নুরুল হাসান সোহানও, যদিও তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে। আর নাসুমের পরিবর্তে একাদশে ফিরবেন তাসকিন আহমেদ। শক্তি সামর্থ্যে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে গল্পটা ভিন্ন, যেটা টাইগারে দেখিয়েছে অ্যাডিলেড আর চিটাগংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে একটা জয় যেমন টনিক হিসেবে কাজ করবে টাইগারদের, একই সঙ্গে বিশ্বকাপ মিশনেও টিকে থাকবে মাহমুদুল্লাহর দল। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের দুটি অংশ, এক পাশে কংক্রিটের আধুনিক দুবাই তো অন্য পাশে ওল্ড দুবাই বা মেইনল্যান্ড, স্থানীয় মানুষের কাছে যা পরিচিত বার দুবাই নামে। বার দুবাই ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল এবং সর্ববৃহৎ শহর দুবাই, একই সঙ্গে আমিরাতের রাজধানীও এই শহরটি। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই শহরটি এখন পুরো বিশ্ব বাণিজ্যের উপকেন্দ্র হিসেবেই বেশি পরিচিত। শুরুতে এত জাঁকজমক না থাকলেও শুধুমাত্র তেল সম্পদ কাজে লাগিয়ে আজ তারা পৃথিবীর অগ্রগণ্য উন্নত জাতিরাষ্ট্রের একটি। 2008 সালের হিসেবে দেশটির অর্থনীতির 2.1% ছিল এই তেল। তবে গোড়ার গল্পটা এমন ছিল না দুবাইয়ের। নুনাপানির লেক দুবাই ক্রিকের পশ্চিম পাশে গড়ে ওঠে শহরটি। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াজ জাতের 700 থেকে 800 জন জেলে মিলে গড়ে তোলেন এই শহর। আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনস্থ ছিলেন তারা। মূলত মাছ ধরা, নৌকা বানানোই ছিল জীবন জীবিকা চালানোর জন্য তাদের একমাত্র পেশা। তবে সময়ের পরিক্রমায় ক্রিকের পূর্ব পাশে একসময় গড়ে ওঠে নতুন দুবাই, কিন্তু এখানকার প্রশাসন কখনোই ভুলে যাননি তাদের ঐতিহ্যকে। তাই তো এরকম নয়নাভিরাম সৌন্দর্যের বার দুবাইকে তারা রেখেছেন সাজিয়ে গুছিয়ে। প্রবেশ পথেই চোখে পড়বে পুরানো স্থাপত্য শৈলীর সুচারু নিদর্শন। নিরেট পাথর এবং কংক্রিটে তৈরি ছোট ছোট বাড়িগুলো দৃষ্টি কাড়বে যে কোনো পর্যটকের। সেখানে এখনও রয়ে গেছে আরবীয় শেখদের বাড়িগুলো, তবে সেগুলো এখন এক একটি বড় জাদুঘর। কোভিডের কারণে এখন বন্ধ থাকলেও খুব শীঘ্রই সেগুলো আবার খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। ক্রিকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে সবগুলো স্থাপনা। সেখানে বসানো আছে নানা রকম বেঞ্চি, যাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক নিতে পারেন বিশ্রাম। আধুনিকতার কিছু ছোঁয়া লেগেছে সেখানেও। পর্যটকদের সুবিধার্থে দেয়া হয়েছে কিছু রেস্টুরেন্ট, তবে মানা হয়েছে হেরিটেজ রক্ষার সকল নিয়মকানুন। আছে বিভিন্ন আরবীয় পোশাক কেনার সুযোগও। বার দুবাই থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বিখ্যাত বার দুবাই মিউজিয়াম, কিন্তু কোভিড কেড়ে নিয়েছে প্রবেশের সুযোগ। বাইরের কামানগুলো জানাচ্ছে তাদের অপারগতা। মিউজিয়ামের ঠিক উল্টা পাশে তাকালে মন ভরে যাবে যে কোনো পর্যটকের। বার দুবাই মসজিদ, বাইরের লোহার গেট আর স্থাপত্য শৈলী হৃদয় জুড়াবে সবার। তবে এর পাশের স্থাপনাটি জানান দিচ্ছে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মানবতা এবং ধর্মীয় সম্প্রীতিতেও এক উজ্জ্বল নিদর্শন হতে পারে বার দুবাই। মসজিদের পাশেই দেয়াল ঘেঁষে অবস্থিত বার দুবাইয়ের একমাত্র মন্দিরটি। সনাতন ধর্মাবলম্বী এবং ভারতীয়রা এখানে সংখ্যাগুরু হওয়ায় মন্দিরটিকে ঘিরে গড়ে উঠেছে পুরানো একটি বাজার। পূজার সরঞ্জাম থেকে যেখানে পাওয়া যায় নিত্যদিনের সমস্ত সামগ্রী। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াদ সম্প্রদায়ের হাত ধরে যে শহরের জন্ম হয়েছিল, কালের মহাপরিক্রমায় আজ তা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক উপকেন্দ্র। অর্থ এবং প্রাকৃতিক সম্পদে বলিয়ান হবার পরও তারা ভুলে যায়নি তাদের ঐতিহ্যকে। তাই তো পুরো বার দুবাই জুড়ে নিজেদের হেরিটেজকে রক্ষার এই প্রাণান্তকর চেষ্টা তাদের মাঝে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, বার দুবাই, সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সুর পাল্টে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। দ্বিরাষ্ট্র সমাধানের অন্তরায় বলছে বাইডেন প্রশাসন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর ক্ষোভ। এবং সহজ হলো সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ। নতুন আইনে উঠে গেল চাকরি বদলাতে 1 বছরের বাধ্যবাধকতা। খুশি প্রবাসীরা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।